আপনারা সরাসরি সিউড়ির সেই হাইওয়ে দেখলেন যেখানে প্রতিদিন একটার পর একটা রহস্যজনক মৃত্যু হয়েই চলেছে। এই মৃত্যুকে নিয়ে সিউড়ির স্থানীয় মানুষ কি বলেছেন, এই ঘটনা সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আমি গৌরব, এবং আমার সঙ্গে ক্যামেরার পেছনে রয়েছেন অমিত। বাকি বিস্তারিত খবর বলবে অচিন্ত স্টুডিও থেকে। আপনারা দেখছেন প্রতিদিন 24 ঘন্টা নিউজ। কি অমিত, ঠিক ছিল তো? হ্যাঁ স্যার, আপনার তো মুখটাই যথেষ্ট। দেখবেন আপনি এই খবরটা কভার করেছেন দেখে পুলিশের টনক এমনিতেই নড়ে উঠবে। তা স্যার, রাত তো হয়ে গেল, আপনি কি এখন বাড়ি চলে যাবেন? আমার বাড়ি কিন্তু এই কিছুটা দূরেই, হেঁটেই পৌঁছে যাওয়া যাবে। আপনি যদি আজকের রাতটা থেকে যেতেন। কেন? এখানে কোনো হোটেল নেই? হাইওয়ের পাশে তো হোটেল থাকে। না স্যার, এখানে কোনো হোটেল নেই। বহু বছর আগে একটা ছিল, তবে সেটা নাকি কিছু মানুষ মিলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। সে কি, আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছিল? কেন? সেটা তো জানি না স্যার, তবে শুনেছি ওই হোটেলের মালিক আর তার ছেলে মিলে ওখানে নাকি কিছু বেআইনি কাজ কারবার করতো। তাই নাকি? তাজ্জব তো। হ্যাঁ স্যার, তাজ্জব তো বটেই। কিন্তু স্যার, আপনি তো এখনও কিছু খাননি। আমাদের বাড়ি চলুন না, কিছু খেয়ে দিয়ে তারপরে না হয় বেরোবেন। না না অমিত, তোমাকে আর একদম ব্যস্ত হতে হবে না। আমার গাড়িতে খাবার রয়েছে, আমি ওটাই খেয়ে নেব। আর তাছাড়া তুমিও সকাল থেকে অনেক কাজ করেছো আমার সাথে। যাও, এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নাও। আমি যাই, কলকাতার অফিসে তোমার নামে বলবো প্রমোশনের জন্য। যাই হোক, আমাকে এবার যেতে হবে। গাড়ি চালিয়ে ফিরতে ফিরতে সকাল না হয়ে যায়। সে তো হবেই স্যার, সিউড়ি থেকে কলকাতার দূরত্বটা কি কম? ঠিক আছে স্যার, তাহলে আপনি তাড়াতাড়ি রওনা দিন। এমনিতেই আপনি একা যাবেন, তার উপর এখানে আবার এইসব খুনগুলো হচ্ছে, কারা করছে তাও জানা নেই। আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান স্যার। গৌরব খুব নামী একটা সংবাদপত্রের সাংবাদিক। তাকে একটা খবরের কাজে কলকাতা থেকে সিউড়ি আসতে হয়েছিল। সেখানে হাইওয়ের উপরে বহুদিন ধরে অনেকগুলো খুন হয়ে গেছে। আর খুনগুলো যে কারা করছে, পুলিশ এখনও তার কোনো কিনারা করতে পারেনি। সেই হাইওয়ের আশেপাশে অনেকগুলো গ্রাম রয়েছে। ক্যামেরাম্যান অমিতের সাথে সে আজকে সেই সব গ্রামে গিয়ে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেছে। গ্রামবাসী সবাই নাকি বলেছে এই সব খুনগুলো নাকি ভূতে করেছে। তবে গৌরবের এসব কথা বিশ্বাস হয়নি, তাই সে ভূতের ব্যাপারটায় অতটা গুরুত্ব দেয়নি। সে রাস্তার এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছিল, যদি একটা হোটেল চোখে পড়ে। 5 মিনিটও হয়নি গাড়ি চালিয়ে, সামনেই একটা হোটেল নজরে পড়ল তার। সে তার গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করালো। তারপর গাড়ি থেকে নেমেই তার ফোনটা বেজে উঠল। ফোনটা করেছে অমিত। ওপার থেকে অমিত বলল, স্যার, আপনি আপনার ফাইলটা তো এখানেই ফেলে গেছেন। এই রে, এই একদম ভুলে গেছি। ওটাতেই তো গ্রামবাসীদের বয়ান লেখা রয়েছে। ওটা না হলে কাল অফিসে জমা দেবো কি? অমিত ভাই, আমার একটু উপকার করবে? আমি এই একটু দূরেই একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। আমি কিছু খেয়ে নিই, ততক্ষণ তুমি একটু ফাইলটা দিয়ে যাও। হোটেল? কিন্তু এই এলাকার কাছাকাছি তো কোনো হোটেল নেই স্যার। আপনি কিন্তু ওই হোটেলে যাবেন না স্যার। পুরো কথা শোনা গেল না, ফোনটা কেটে গেল। গৌরব ভাবল, অমিত যা ছটফটে ছেলে, ও এক্ষুনি ফাইল নিয়ে চলে আসবে। সে ঠিক করলো ততক্ষণে হোটেলের মধ্যে গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। অমিতকে সে মিথ্যে কথা বলেছিল, তার গাড়িতে কোনো খাবার নেই। কারণ সে যদি অমিতকে বলতো যে তার গাড়িতে খাবার নেই, তাহলে অমিত নির্ঘাত তাকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোর করত। আর সারাটা দিন খাটাখাটনির পরে অন্যের বাড়িতে যেতে তার ইচ্ছে হচ্ছিল না।
হোটেলটা ঝাঁ চকচকে, চারিদিকে লাল নীল হলুদ আলো দিয়ে সাজানো। হোটেলের সামনে অনেকগুলো ঝাউ গাছ, সেই ঝাউ গাছগুলো আলো দিয়ে সাজানো। এটা থাকার হোটেল নয়, শুধু খাবারের হোটেল। দরমার বেড়া আর বাঁশ দিয়ে তৈরি। হোটেলের বাইরে কটা খাটিয়া পাতা রয়েছে। সেই খাটিয়ার উপর একজন বুড়ো মানুষ বসে আছেন। সেই বুড়ো মানুষ ছাড়া গৌরব আর কাউকেই হোটেলের ভেতরে দেখতে পেল না। সে বুড়োর সামনে গিয়ে জিজ্ঞেস করলো, বলছিলাম খাবার কি কি হবে দাদু? ভাত, ডাল, মাছ, মুরগি, পাটা আর নিরামিষ সবজি সব হবে। বলুন না কি খাবেন? গৌরব ভাবল এখনো অনেকটা গাড়ি চালিয়ে যেতে হবে তাকে, সুতরাং হালকা খাবার খেলেই ঠিক হবে। তাই সে বলল, তাহলে একটা কাজ করো তো, আমাকে ডাল ভাত আর একটা সবজি দিয়ে একটা থালি দাও। ঠিক আছে বাবু, আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলে বুড়ো হোটেলের মধ্যে চলে গেল। গৌরব হোটেলের সামনেই একটা খাটিয়াতে গিয়ে বসল, আর সেই খাটিয়ায় বসার সঙ্গে সঙ্গে হোটেলের চারিদিকে যত আলো ছিল সব একসঙ্গে নিভে গেল। ধুর, এ সব আলো একসঙ্গে বন্ধ হয়ে গেল কেন? এ হোটেল বন্ধ করবে নাকি এরা? দাদু, ও দাদু, দাদু, ব্যাপারটা কি? এ কোথায় গেল লোকটা? গৌরব কারোর কোনো সাড়া পেল না। তারপর সে হোটেলের মধ্যে প্রবেশ করল। গৌরব হালকা আলোর মধ্যেই এদিক ওদিক তাকিয়ে দেখল হোটেলের মধ্যে কয়েকটা টেবিল চেয়ার ছাড়া আর কিছুই নেই। চারিদিকে কোনো আলোও নেই, তবে একটা মাত্র ক্ষীণ লাল আলো তার চোখে এবং শরীরে পড়ল। আলোটা আসছে হোটেলের মধ্যেই একটা ছোট্ট ঘর থেকে। তারপর একটা বিদঘুটে পচা গন্ধ তার নাকে এলো। এই পচা গন্ধটা তার খুব চেনা। কোথাও অনেক পুরনো মৃতদেহ পাওয়া গেছে। এই রকম জায়গায় সে রিপোর্টিং করতে গিয়েছে, আর এই গন্ধ সে সেই সব মৃতদেহের কাছ থেকে পেয়েছে। তারপর গৌরব সেই ঘরটার দিকে এগিয়ে গেল যেদিক থেকে সেই লাল আলোটা আসছে। ঘরের সামনে গিয়ে ভেতরের দিকে তাকাতেই তার দেহ থেকে একটা আতঙ্কের ঝিলিক দিয়ে উঠল। ঘরটা ছোট, আর সেই ছোট্ট ঘরের মধ্যে একটা প্রাণী বসে বসে একটা মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তার মাথার উপরে একটা লাল আলো জ্বলছে, এবং সেই লাল আলো নিচের ভয়ঙ্কর সেই প্রাণীর উপর পড়েছে, ফলে সেই প্রাণীকে বীভৎস দেখাচ্ছে। প্রাণীটির সারা হাতে ও মুখে রক্ত লেগে রয়েছে। বড় বড় দাঁত দিয়ে সামনে পড়ে থাকা মানুষের শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। সারা ঘরময় মানুষের হাড়গোড় ও মাথার খুলি ছড়ানো। হঠাৎ সামনের সেই প্রাণীটি মাথা তুলে গৌরবের দিকে তাকালো আর ভয়ঙ্কর গলায় বলল, বাবা, কোথায় তুমি? প্রাণীটির ওই ভয়াবহ গলা শুনে গৌরব আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না।
সে সেখান থেকে দৌড়ে হোটেলের বাইরে চলে এলো। কিন্তু বাইরে এসে সে অবাক হয়ে গেল, কারণ এখানে এসে সে দেখেছিল হোটেলের বাইরে অনেকগুলো ঝাউ গাছ আর তাতে রঙিন আলো ঝুলছে, এবং হোটেলের সামনেই অনেকগুলো খাটিয়া পাতা ছিল। কিন্তু এখন সেসব কিচ্ছু নেই। ঝাউ গাছগুলো রয়েছে ঠিকই, তবে তাতে কোনো আলো নেই। কেবল তার গাড়িটা রাস্তার পাশে দাঁড় করানো। তবে তার গাড়ির সামনে সেই বয়স্ক ভদ্রলোকটি দাঁড়িয়ে আছে। বুড়োটার অবস্থাও ভয়াবহ। সারা শরীরে মাংস এবং জামাকাপড় খসে পড়ছে। ভাটার মতো লাল দুটো চোখের মণি কোটরের মধ্যে ঢুকে গিয়েছে। এবার সে কোথায় যাবে? হঠাৎ তার পেছন থেকে হোটেলের মধ্যে দিয়ে আওয়াজ এলো, কোথায় যাচ্ছেন বাবু? আপনি যে খাবার খাবেন বললেন, আসুন বসুন। তারপর আবার সামনে ঘুরে দেখল তার গাড়ির কাছে সেই বুড়ো লোকটা আর নেই। এবার সে দৌড়ে গাড়ির কাছে যেতে যাবে, তখনই দৌড়াতে গিয়ে সে একটা আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। পেছন থেকে তখনও আওয়াজ ভেসে আসছে, বাবা, ওকে ধরে নিয়ে এসো, মাংস আর নেই, আমার খিদে পাচ্ছে, আমার খিদে পাচ্ছে। তারপর গৌরব দেখল অমিত হেঁটে হেঁটে তার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। সামনে গৌরবকে মাটিতে পড়ে থাকতে দেখে অমিত দূর থেকেই বলল, কি হলো স্যার, আপনি অমন মাটিতে শুয়ে আছেন কেন? দাঁড়ান, আমি আসছি। তারপর অমিত হেঁটে গৌরবের সামনে এলো এবং বলল, জানেন কতটা হেঁটে আসতে হলো আমাকে? এই রাস্তায় রাতে তো কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তাই হেঁটেই এখানে আসতে হলো। তা আপনি এই পোড়ো হোটেলের মধ্যে কি করছিলেন? আমি আপনাকে ফোন করে বললাম না ওখানে ঢুকবেন না? অমিতের চোখে মুখে আতঙ্কের ছাপ। সে এই জায়গায় আর থাকতে চাইছিল না। তাই সে বলল, চলুন উঠুন, এই হোটেলের নামে অনেক গুজব রয়েছে। চলুন চলুন, এখানে আর থাকলে হবে না, না হলে এক্ষুনি এই বাবার ছেলে চলে আসলে। অমিতের কথা শেষ হওয়ার আগেই গৌরবের দেখা সেই প্রাণীটি অমিতের উপর ঝাঁপিয়ে পড়ল। অমিত তখন আর বেঁচে নেই। গৌরব ভাবল এখানে আর একটুও দাঁড়িয়ে থাকলে সেও প্রাণে বাঁচবে না। তখন সে দৌড়ে তার গাড়ির মধ্যে গিয়ে বসল। গাড়ি চালু করার সঙ্গে সঙ্গে সেই প্রাণীটা কোথা থেকে লাফ দিয়ে গৌরবের গাড়ির সামনে এসে পড়ল, আর সেই হিংস্র দৃষ্টিতে গৌরবের দিকে তাকিয়ে রয়েছে। গৌরব তখন বিদ্যুৎ বেগে গাড়িটা চালিয়ে দিল, আর সেই প্রাণীটা ছিটকে অন্যদিকে চলে গেল। গৌরব আর পেছন ঘুরেও তাকায়নি। আজকে সে যা দেখেছে, এরপর গ্রামবাসীদের কথা সে কিভাবে অবিশ্বাস করবে? আজ প্রায় সারাটা দিন অমিত তার সাথেই ছিল। বেশ বন্ধুত্ব হয়ে গেছিল অমিতের সাথে। আর তার সামনেই সেই প্রাণীটা অমিতের দেহটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। সেই দৃশ্যটা গৌরবের মনে গভীরভাবে আঘাত করেছিল। বাবু, একবার আসুন বাবু, আমার ছেলের খুব খিদে। একবার আসুন, একবার আসুন বাবু, কোথায় চললেন? একবারটি আসুন।